হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা সাজেশন 1 অর্থাৎ সেট 1 নিয়ে আলোচনা করে ফেলেছি, তাই তোমরা সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নাও। এবং আজকে আমরা সেট 2 নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে রয়েছে এবং এই সাজেশনটা যদি তোমরা করে নাও তাহলে তোমরা 80% প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং তোমার বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। তো শুরু করা যাক। তো অবশ্যই তোমরা জানো যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরের হয়ে থাকবে, কিন্তু পূর্বে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হতো। এবার থেকে কিন্তু হলিস্টিক কার্ড মেথড এই পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকবে এবং 30 নম্বরের পরীক্ষা হবে, সেখানে সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, তো একের দাগে কি বলেছে দেখে নাও। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি 1 গুণিতক 6। প্রথম প্রশ্ন, ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় 1948 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে, 1967 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর 1957 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হাদার অবস্থিত ইথিওপিয়ায়, লিবিয়ায়, সুদানে। সঠিক উত্তর ইথিওপিয়ায়। পরের প্রশ্ন, 13 কথার অর্থ হাতি হাতি, গন্ডার গন্ডার, ষাঁড় ষাঁড়। তো সঠিক উত্তর ষাঁড় ষাঁড়। পরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর, হালকা সূচালো পাথর, পাথরের কুঠার। তো সঠিক উত্তর ভোতা পাথর। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল পাথরের, তাম্রবঞ্জ, লৌহ ও তাম্রপ্রস্তর যুগের। সঠিক উত্তর তাম্রবঞ্জ যুগের। পরের প্রশ্ন, বাগড় অবস্থিত উত্তরপ্রদেশ, রাজস্থানে ও মধ্যপ্রদেশে। তো সঠিক উত্তর রাজস্থানে। দুয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। তো প্রথম প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো ড্যাশ। তো মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধি ক্ষেত্র। দুই দাগের মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। 3, হরপ্পা সভ্যতায় মেসোপটেমিয়ার কয়টি সিলমোর পাওয়া গেছে? তো 23টি সিলমোর পাওয়া গেছে। 4, দুদিকে ধারওয়ালা ছুরি কোথায় পাওয়া গেছে? দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে উত্তরপ্রদেশের সরাইনগর রাইতে। 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি 2 গুণিতক 2। হোমো হাবিলিস বা দক্ষ মানুষের দুটি বৈশিষ্ট্য লেখো। হোমো হাবিলিস এর দুটি বৈশিষ্ট্য হলো 1, এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। 2, এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। 2 দাগের মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল? তো উত্তর, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল তা নির্দিষ্ট করে বলা যায় না, তবে অনুমান করা যায় যে তারা প্রকৃতির বিভিন্নভাবে জ্বলে ওঠা আগুন, যেমন দাবানল, পাথরের হাতিয়ার বানাতে গিয়ে পাথরের ঠোকাঠুকিতে জ্বলে ওঠা আগুন দেখেই হয়তো মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতার সব থেকে প্রাচীন পর্যায়ের সময়কাল লেখো। এই পর্যায়ে তাদের গৃহপালিত পশু কি কি ছিল? উত্তর, খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত সময়কালকে মেহেরগড়ের সব থেকে প্রাচীন পর্যায়ের সময়কাল বলে অনুমান করা হয়। এই পর্যায়ে সেখানকার মানুষের গৃহপালিত পশু ছিল ছাগল, ভেড়া ও কুঁজওয়ালা ষাঁড়। পরের প্রশ্ন, সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা? না, উত্তর দেখে নাও। সংস্কৃতি বলতে বোঝায় মানুষের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, শিল্প সহ সব কাজকর্মকে, কিন্তু সভ্যতা সংস্কৃতি থেকে আলাদা। সভ্যতা হতে গেলে যেসব বিষয়ের আবশ্যক সেগুলি হলো গ্রাম বসতি, শিল্প, স্থাপত্য, লিপির ব্যবহার, তা মানুষ শিখেছিল এবং সভ্যতা গড়ে তুলেছিল। পরে 4 দাগে দেখে নাও নিচের প্রশ্নগুলো দাও যে কোনো দুটি। তো 3 নম্বরে 3 দুগুণে 6, কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের 4টি, করতে হবে যে কোনো দুটি। মেহেরগড়ের সমাধি সম্পর্কে লেখো। না, মেহেরগড়ের সমাধি, মেহেরগড়ের সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধি ক্ষেত্র। মৃতদেহকে লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি ক্ষেত্রে সোজাসুজি বা কাত করে শুয়ে দেওয়া হতো। মৃতদেহের সঙ্গে নানা গৃহপালিত পশু, শাঁখ, কুড়ুল প্রভৃতি দেওয়া হতো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়েছিল? তো সিন্ধু নদের উপত্যকায় হরপ্পা ছিল হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র। এই সভ্যতা প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়েছিল। তো হরপ্পার বিস্তার, হরপ্পা সভ্যতার বিস্তার ছিল পূর্বে আলমগীর থেকে পশ্চিমে বর্তমান পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত এবং উত্তরে জম্মু কাশ্মীরের মান্ডা থেকে দক্ষিণে গুজরাটের কচ্ছ অঞ্চল পর্যন্ত। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য লেখো। তো পুরনো পাথরের যুগের সময়কাল ছিল আনুমানিক
খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত। আর নতুন পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে 4,000 বছর পর্যন্ত। এই যুগের হাতিয়ারগুলি ছিল এবড়ো খেবড়ো এবং বড় ভারী পাথরের, আর এই যুগের হাতিয়ারগুলি ছিল হালকা, ধারালো ও ছোট পাথরের। 3, এই যুগে মানুষেরা পশু শিকার ও ফলমূল জোগাড় করে জীবিকা নির্বাহ করত। এ যুগের মানুষেরা কৃষিকাজ, পশুপালন, মাটির পাত্র নির্মাণের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। পরের প্রশ্ন, ভীমবেটকার গুহাচিত্র টিকা লেখো। তো উত্তর দেখে নাও। মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগের বসবাসকারী আদিম মানুষের অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলি প্রায় সবগুলি শিকারের ছবি। 2, ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। 3, ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। পরের প্রশ্ন 5 দাগের, যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। তো 5 নম্বরেরও 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের করতে হবে কিন্তু যে কোনো দুটি, অর্থাৎ 5 দুগুণে 10। তো প্রথম প্রশ্ন দেখো যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে যা জানো লেখো। উত্তর দেখো যে পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাক ঐতিহাসিক নদীমাতৃক ও নগর কেন্দ্রিক সভ্যতা। এই শহরগুলির নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ। দেখো নগর পরিকল্পনা কি ছিল, দেখো 1, জনবসতি এলাকা। হরপ্পা সভ্যতার নগরগুলির জনবসতি এলাকা দুটি ভাগ ছিল, উঁচু এলাকা বা সিটাডেল এবং নিচু এলাকা। উঁচু এলাকা বা সিটাডেল এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল না। সম্ভবত এখানে শহরের ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। তারপর দেখো বাড়িঘর। পোড়া ইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকতো উন্মুক্ত আঙিনা, প্রাচীরের বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। 3, পয়ঃ প্রণালী। পয়ঃ প্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তায় ঢাকা দেওয়া ম্যানহোল যুক্ত বড় নর্দমা এসে পড়তো এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। 4, রাস্তাঘাট। হরপ্পার শহরগুলির রাস্তাঘাট ছিল প্রশস্ত, অর্থাৎ 9 থেকে 30 মিটার পর্যন্ত। রাস্তাগুলি উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। 5, হরপ্পা ও মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় 9,000 বর্গফুট। এখানে শস্য মজুদ রাখা হতো। 6, স্নানাগার। মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে 180 ফুট দৈর্ঘ্য ও 108 ফুট প্রস্থ বিশিষ্ট একটি স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে। ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। পরিশেষে বলা যায় এই সভ্যতার নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরের মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। তো স্টুডেন্টস, তোমরা নোটসগুলো খাতাতে ভালো করে রেডি করে নাও, কারণ এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এবং তোমরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবে, কারণ তোমাদের এই লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে, তাই লাইক দিতে ভুলবে না। পরের প্রশ্ন দেখে নাও যে হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য সচেতন ও পরিবেশ সচেতন ছিল, মন্তব্যটি যুক্তি দিয়ে আলোচনা করো। তো হরপ্পা সভ্যতার মানুষ ছিল স্বাস্থ্য সচেতন ও পরিবেশ সচেতন। হরপ্পা সভ্যতায় শৌচাগার, স্নানাগার, পাকা নর্দমা দিয়ে জল নিকাশির ব্যবস্থা ছিল, যেমন শৌচাগার। হরপ্পা সভ্যতার মানুষ যে স্বাস্থ্য সচেতন ও পরিবেশ সচেতন ছিল তার একটি বড় প্রমাণ ছিল শৌচাগারের ব্যাপার। হরপ্পার প্রায় প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। এর থেকে মনে হয় যে সাধারণভাবে নগরগুলি পরিষ্কার ছিল। 2, স্নানাগার। হরপ্পা সভ্যতার মানুষের স্বাস্থ্য সচেতনতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্নানাগারের ব্যবহার। এর থেকে মনে হয় হরপ্পা সভ্যতার অধিবাসীরা নিয়মিত স্নান করত ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। মহেঞ্জোদারোতে ইট দিয়ে বাঁধানো উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা একটি সুন্দর স্নানাগার পাওয়া গেছে। পাকা নর্দমা। তো হরপ্পা সভ্যতার পাকা নর্দমা দিয়ে নোংরা জল নিকাশির ব্যবস্থা ছিল। প্রতিটি বাড়ি থেকে ছোট নালা দিয়ে নোংরা জল বড় নর্দমা এসে পড়তো। বড় নর্দমা দিয়ে নোংরা জল নগরের বাইরে বেরিয়ে যেত। আবার বড় নর্দমাগুলি ঢাকা দিয়ে রাখার জন্য ব্যবস্থাও ছিল। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করত? তো ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পুরনো পাথর ব্যবহারের অস্তিত্ব পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। এছাড়াও বিভিন্ন অঞ্চলে পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে। তো পাথরের বিভিন্ন ব্যবহার, হাতিয়ার বানাতে না, পুরনো পাথরের যুগে মানুষ বড় বড় নিরের ভারী পাথর দিয়ে হাতকুঠার তৈরি করত। কর্ণাটকের হুনসুগি উপত্যকা, রাজস্থানের দিনওয়ানা ও মহারাষ্ট্রের নেভাসা প্রভৃতি প্রত্নক্ষেত্রে বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার পাওয়া গেছে। 2, আগুন সৃষ্টির কাজে মানুষ একসময় লক্ষ্য করে যে পাথরে পাথরে ঠোকাঠুকিতে তা থেকে আগুনের ফুলকি বের হয়। তা থেকে মানুষ আগুন জ্বালাতে শেখে। আস্তে আস্তে সেই আগুনকে কাজে লাগিয়ে মানুষ পশুর মাংস ঝলসে খেতে শেখে। এইভাবে মানুষের যখন আগুনের প্রয়োজন হতো তখন পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালাতো।
গুহাবাসকালে পুরনো পাথরের যুগের বেশিরভাগ সময় জুড়ে মানুষ যাযাবর জীবনযাপন করত। এই সময় তারা পাহাড়ের গুহায় বসবাস করত। রাতের অন্ধকার নেমে আসলে মানুষ পাহাড়ের গুহায় ঢুকে যেত এবং গুহার সম্মুখে একটি পাথর রেখে দিত। এটি ছিল তাদের প্রাকৃতিক দরজা। হিংস্র পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই পথ অবলম্বন করত। 3. বাসস্থান তৈরিতে পুরনো পাথরের যুগের শেষ পর্যায়ে মানুষ স্যাঁতসেঁতে গুহার পরিবর্তে খোলা আকাশের নিচে বসবাস শুরু করে। আরও পরে তারা বড় পাথরের উপর ক্রমান্বয়ে ছোট পাথর সাজিয়ে বাড়ি তৈরি করতে শেখে। পাথরের দেয়ালের উপর গাছের ডালপালা ও লতাপাতা দিয়ে ছাদ তৈরি করত। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে কি জানা যায়? তো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় প্রাচীন প্রস্তর যুগের বা পুরনো পাথরের যুগের মানুষ ছড়িয়ে পড়েছিল। তার প্রমাণ পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়, পাকিস্তানের পটোয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চল, কর্ণাটকের হুনসুগি উপত্যকা, রাজস্থানের দিনওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা ও মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকার প্রভৃতি অঞ্চলে। দেখো হাতিয়ারের ব্যবহার। পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলির বেশিরভাগই ছিল হাতকুঠার ও চপার জাতীয় হাতিয়ার। বেশিরভাগ হাতিয়ার ভারী নুড়ি পাথর দিয়ে তৈরি হতো। পরবর্তীকালে পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতির বদল হয়। হাতিয়ারগুলি ছোট, হালকা ও ধারালো হয়, ফলে এই সময় ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পুরনো পাথরের যুগের মাঝের পূর্বে প্রধান হাতিয়ার ছিল ছুরি। এই ছুরি জাতীয় হাতিয়ারের ব্যবহার পুরনো পাথরের যুগের শেষ পর্যন্ত চলছিল। 2. খাবার জোগাড় করা। পুরনো পাথরের যুগের মানুষ নিজেরা নিজেদের খাবার জোগাড় করতে পারত না। তারা বনের পশু শিকার করে ফলমূল জোগাড় করে খেত। তারা দল বেঁধে পশু শিকার করত এবং সবাই মিলেমিশে খাবার খেত। বাসস্থান। পুরনো পাথরের যুগের মানুষ কোনো এক জায়গায় পাকাপাকি বসতি গড়ে তোলেনি। কোনো কোনো সময়ে তারা প্রাকৃতিক গুহাতে থাকতো, আবার তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটাতো। তো স্টুডেন্টস, এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।